দেখে নেব খেলার সময় শিরোনাম। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সামনে রেখে চট্টগ্রামে সাদা বলের ক্রিকেটাররা পারফর্ম করেই ১৩ মাস পর জাতীয় দলে ফিরতে মরিয়া সাইফুদ্দিন। বিপিএলে ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহী। আলোচনা থাকলেও সময় স্বল্পতায় বাদ পড়তে পারে বরিশাল ভেন্যু। নতুন দল হিসেবে আসতে পারে নোয়াখালী। আব্দুর রহমান আলী। এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের বাজিমাত। জাপানের মিয়াতাগাকুকে হারিয়ে স্বর্ণ জয় আলিফের। অলিম্পিকে খেলার প্রত্যাশা। এবং এশিয়ান কাপের মূল পর্বে খেলায় হাল ছাড়ছে না বাংলাদেশ। পরের ম্যাচগুলোর জয় তুলে নেয়ার লক্ষ্য। শক্তিশালী দলের বিপক্ষে প্রস্তুতি চান তপু। টেস্টে ২৫ বছর পূর্তি উপলক্ষে বিশেষ পরিকল্পনা সাজিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রসারের লক্ষ্যে ৭ বিভাগীয় শহরে আয়োজন করা হবে বর্ণাঢ্য অনুষ্ঠান। প্রতিটি ভেন্যুতে অনূর্ধ্ব ১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার সঙ্গে রাখা হবে অন্যান্য বিনোদন প্রোগ্রাম। ২১ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে এইসব আয়োজন। দেখতে দেখতে ২৫ বছরে পা রেখেছে বাংলাদেশের টেস্ট ক্রিকেট। জাতীয় স্টেডিয়ামে ২০০০ সালে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে সাদা পোশাকের পথ চলা শুরু হয় বাংলাদেশের। লম্বা সময় অনেক অভিজ্ঞতাই জমা পড়েছে বাংলাদেশের ঝুলিতে। তবে সাফল্যের চেয়ে অপ্রাপ্তির অর্জনই বেশি বাংলাদেশের। এখন পর্যন্ত ১৫৩টি টেস্ট ম্যাচ খেলেছে বাংলাদেশ, যার মধ্যে মাত্র ২৩ ম্যাচে জয় পেয়েছে টাইগাররা। আর ১১১ ম্যাচে হারের পাশাপাশি ১৮টি ড্র রয়েছে বাংলাদেশের। লম্বা সময় সাদা পোশাকে ম্যাচ খেলেও জয়ের পরিসংখ্যান হতাশ করবে যে কাউকে। চলতি বছর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারের ক্ষতটা এখনও দগদগে। গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও বড় ব্যবধানে হেরেছে লাল সবুজ দল। সাফল্যের তালিকা কম থাকলেও টেস্টে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার মতো জায়ান্টদের হারিয়েছে বাংলাদেশ। যদিও ঘরের মাঠের সেই উইকেট নিয়েও ছিল বিতর্ক, তবে ১০০তম টেস্টে শ্রীলঙ্কাকে হারিয়ে ম্যাচটি স্মরণীয় করে রেখেছে টাইগাররা। এছাড়া পাকিস্তানের মাটিতে তাদের হোয়াইট ওয়াশ করেও সুনাম কুড়িয়েছে বাংলাদেশ। এবার ২৫ বছর পূর্তিতে বেশ কিছু পরিকল্পনা হাতে নিয়েছে ক্রিকেট বোর্ড। ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ক্রিকেটের জনপ্রিয়তা বৃদ্ধি ও প্রসারের লক্ষ্যে ৭ বিভাগীয় শহরে আয়োজন করা হবে বর্ণাঢ্য আয়োজনের। বিভাগীয় শহরগুলোতে অনূর্ধ্ব ১২ সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতার সঙ্গে রাখা হবে বিনোদন অনুষ্ঠান। ২১ থেকে ২৮ জুন পর্যন্ত চলবে এই আয়োজন, যা খুলনা বিভাগীয় স্টেডিয়াম দিয়ে যাত্রা শুরু করবে। এরপর ২২, ২৩, ২৪, ২৫ জুন আয়োজন থাকবে রাজশাহী, সিলেট, চট্টগ্রাম ও ঢাকায়। দুদিন বিরতি দিয়ে ২৮ জুন রংপুর ও বরিশাল দিয়ে শেষ হবে টেস্টের ২৫তম পূর্তি অনুষ্ঠান। প্রতিটি ভেন্যুতে সিক্স-এ-সাইড ক্রিকেট প্রতিযোগিতা ছাড়াও অংশগ্রহণকারী ও দর্শকদের জন্য রাখা হবে বিভিন্ন ধরনের বিশেষ কার্যক্রম। অভিভাবকদের প্রাথমিক ক্রিকেট কৌশল সম্পর্কে ধারণা দিতে থাকবেন একজন বিভাগীয় কোচ। স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নিতে পারবেন পেসার হান্টে। এছাড়া টেস্ট ক্রিকেটের ভাষ্যকার দেওয়ার সুযোগ পাবেন দর্শক ও শিক্ষার্থীরা। সঙ্গে টেস্ট ক্রিকেটীয় বিষয়ক ছবি অঙ্কন প্রতিযোগিতাও থাকবে এ আয়োজনে। আর সবার জন্য উন্মুক্ত থাকবে স্ট্যাম্পিংয়ের চ্যালেঞ্জও। বিসিবির বিশ্বাস, এই আয়োজনে টেস্ট ক্রিকেটের প্রতি আগ্রহ বাড়বে নতুন প্রজন্মের। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে ১৩ মাস পর জাতীয় দলে ফিরতে মরিয়া মোহাম্মদ সাইফুদ্দিন। নিজের প্রস্তুতি নিয়ে আশাবাদী এই টাইগার অলরাউন্ডার। চট্টগ্রামে হতে যাওয়া ২টি প্র্যাকটিস ম্যাচে পারফর্ম করেই জায়গা করে নিতে চান ওয়ানডে ও টি-20 দলে। এদিন শ্রীলঙ্কা সিরিজের জন্য অনুশীলন ক্যাম্প করতে চট্টগ্রাম গিয়েছেন দেশে থাকা সাদা বলের ক্রিকেটাররা। শ্রীলঙ্কায় টেস্ট পরীক্ষাটা বেশ ভালোই দিচ্ছে বাংলাদেশ। দেশে বসে নেই সাদা বলের ক্রিকেটাররাও। শামীম, নাইম, হৃদয়রা এদিন বৃষ্টি মাথায় নিয়ে রওনা হয়েছেন চট্টগ্রামের উদ্দেশ্যে। শ্রীলঙ্কার বিপক্ষে সাদা বলের স্কোয়াডের প্রাথমিক বিবেচনায় আছেন মোহাম্মদ সাইফুদ্দিনও। দীর্ঘ ১৩ মাস ধরে জাতীয় দলের বাইরে এই অলরাউন্ডার। ইনজুরি কাটিয়ে সবশেষ ডিপিএল দিয়ে আবারও ফিরেছেন ২২ গজে। ব্যাটিংয়ে হতাশ করলেও বোলিংয়ে ১৪ ম্যাচে ২৪ উইকেট নিয়েছিলেন সেরা বোলারদের তালিকায় ৩ নম্বরে। শ্রীলঙ্কা সিরিজের জন্য প্রস্তুতিটাও হয়েছে বেশ। এখন শুধু অপেক্ষা একটা
একটা সুযোগের। অপরচুনিটির অপেক্ষায় আছে। সদ্য ডিপিএলটা শেষ করেছি, এই গরমে রোজার মধ্যে 14টা ম্যাচ খেলেছি ইনশাল্লাহ। ফিট না হলে তো খেলা সম্ভব ছিল না, যদিও আমরা রানার আপ হয়েছি মোহামেডান। তো অবশ্যই আমার লক্ষ্য থাকবে ওডিআই এবং টি20 ফরম্যাট দুইটাই নিজেকে উজাড় করে দেওয়ার। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে টি20-র জন্য বেশ কয়েকদিন ধরেই অনুশীলন করছে দেশে থাকা সাদা বলের ক্রিকেটাররা। লঙ্কা সফরে যাওয়ার আগে চট্টলায় খেলবে দুটি প্রস্তুতি ম্যাচ, সেখানে পারফর্ম করতে মুখিয়ে তারা। আমাদের এখানে ফিটনেসের প্রতি বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এরকম টাফেস্ট ক্যাম্প হয়তো এর আগে করিনি। একদিনেই ফিল্ডিং, রানিং, জিম, ব্যাটিং, বোলিং স্কিল সব কিছুই একদম 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত প্রোগ্রাম থাকে। যেসব প্লেয়ারদের ল্যাকিংস ছিল ব্যাটিং বলেন বা বোলিং বলেন, র্যাঙ্কিংসগুলো নিয়ে আমরা এখানে কাজ করেছি। এখানে আসলে ম্যাচ খেলবে, ম্যাচের মধ্যে তারা খুব বেশি ডেভেলপ করার সুযোগ নেই স্কিলের, তো আমরা ম্যাচে দুইটা ফোকাস করতেছি। দুবাইয়ের পর পাকিস্তানেও টি20 সিরিজে টাইগার পেসারদের পারফরমেন্স ছিল হতাশার। তবে তাসকিন মুস্তাফিজ ফেরায় শ্রীলঙ্কা সিরিজে আবারও আগের রূপে ফিরবে টাইগারদের পেস ইউনিট, এমনটাই বিশ্বাস কোচ নাজমুল হোসেনের। মুস্তাফিজ, শরীফুল বা আপনি তাসকিন যদি বলেন, ওরা অনেকদিন ধরে ক্রিকেট খেলছে এবং এরকম সিচুয়েশন অনেকবার পড়ছে, বাট আমি আশাবাদী ওরা প্র্যাকটিসে যেভাবে নিজেদের মেলে ধরছে এবং যেহেতু ছিল আমাদের আর 7টা বা 10 দিন আমাদের ওয়ানডে সিরিজটা বাকি আছে এবং ওরা এইভাবেই এগোচ্ছে, তো আশা করি আমাদের যে এক্সপিরিয়েন্স বলারগুলো দিয়ে খেলে শ্রীলঙ্কাতে ডিফারেন্ট আমরা রেজাল্ট করতে পারি। এ দলের ক্রিকেটারদের নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে রোববার ও মঙ্গলবার চট্টগ্রামে দিবারাত্রি দুটি ওয়ানডে খেলবে টাইগার ক্রিকেটাররা। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। বিপিএলে ভেন্যু হিসেবে যুক্ত হচ্ছে রাজশাহীর নাম, আলোচনায় আছে বরিশালও। যদিও পরের মৌসুমের আগে খুব একটা সময় না থাকায় দক্ষিণাঞ্চলের এই ভেন্যুকে এবার নাও দেখা যেতে পারে। দ্বাদশ আসরে ফ্রাঞ্চাইজি তালিকাতেও আসবে পরিবর্তন। দুর্দান্ত রাজশাহী চিটাগাং কিংসের থাকার সম্ভাবনা অনেকটাই কম। আগ্রহ দেখাচ্ছে নোয়াখালী। 13 বছরেও হোম অ্যাওয়ে পদ্ধতিতে বিপিএল আয়োজনে ব্যর্থ পিসিবি। মিরপুর কেন্দ্রিকই রয়ে গেছে দেশের শীর্ষস্থানীয় এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট। কালে ভদ্রে কিছু ম্যাচ পায় চট্টগ্রাম আর সিলেট। তাতে বিপিএলের উন্মাদনা বাড়ানো যায়নি এক যুগেও। একটা সময় খুলনা ভেন্যু হিসেবে ব্যবহার করা হলেও কালের বিবর্তনে সে স্টেডিয়ামও মৃতপ্রায়। এমন দশার কারণ একটাই, নীতি নির্ধারকদের সদিচ্ছার অভাব। আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বে কাটতে পারে সেই রুগ্ন দশা। বিপিএলকে আরও ছড়িয়ে দিতে প্রথমবারের মতো এই টুর্নামেন্ট যাচ্ছে উত্তর অঞ্চলে। রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে খেলা গড়ানোর সিদ্ধান্ত অনেকটাই পাকা। বোর্ডের একটি সূত্র জানিয়েছে, খোদ যুব ক্রীড়া উপদেষ্টার আগ্রহের কারণেই আলোর মুখ দেখতে যাচ্ছে রাজশাহীবাসী। পাশাপাশি ক্রিকেট প্রেমের কারণে আলোচনায় আছে বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের বিভাগ থেকে পৃষ্ঠপোষকদের আগ্রহ টের পাচ্ছে বিসিবিও। এরই মধ্যে বেশ কিছু সংস্কার কাজ চলমান। বসানো হয়েছে নতুন সিট আর স্কোরবোর্ড। যদিও আউটফিল্ডের দুরবস্থার কারণে দ্বাদশ আসরে দক্ষিণাঞ্চলে নাও দেখা যেতে পারে বিপিএল। বিসিবির সবশেষ সভায় বিপিএলের গভর্নিং কাউন্সিল নতুন করে গঠনের পাশাপাশি সিদ্ধান্ত এসেছে ফ্রাঞ্চাইজিগুলোর ব্যাপারে। একাদশ আসরে রাজশাহী চিটাগাংয়ের আর্থিক ইস্যু টনক নড়িয়েছে নীতি নির্ধারকদের। পরের আসরে দেখা যাবে না দুর্দান্ত রাজশাহীকে, সুযোগ কম চিটাগং কিংসের। ব্যাংক গ্যারান্টি নিয়ে এই দুই দলকে রিপ্লেস করার চেষ্টা চলছে। প্রয়োজনে দল কমিয়ে এই টুর্নামেন্ট আয়োজনেও সায় দিয়েছে বিসিবি পরিচালকরা। নতুন দল নেয়ায় আগ্রহ বেশি নোয়াখালীর একটি স্বনামধন্য গ্রুপ অফ ইন্ডাস্ট্রির। সেখানকার ক্রিকেট প্রেমী মানুষের কথা ভেবেই ব্যাংক গ্যারান্টি দিয়ে লম্বা সময়ের জন্য বিপিএলে যুক্ত হতে এরই মধ্যে প্রস্তাব দেওয়া হয়েছে। তবে শেষ পর্যন্ত কারা দল পাচ্ছে সে সিদ্ধান্ত নিতে আরও সময় নেবে মাহবুব আনামের নেতৃত্বাধীন নতুন গভর্নিং কাউন্সিল। সাব্বির মিথুন, সময় সংবাদ। টানা 2 মৌসুমে রিশাদ হোসেনকে দলে নিল হোবার্ট হ্যারিকেন্স। বাংলাদেশি লেগ স্পিনারকে প্রশংসায় ভাসিয়েছেন বিগ ব্যাশ দলটির হাই পারফরমেন্স ইউনিটের জেনারেল ম্যানেজার। তিনি জানিয়েছেন, রিশাদকে নিতে বড় ভূমিকা রেখেছেন রিকি পন্টিং। টি20 বিশ্বকাপে টাইগার স্পিনারের পারফরমেন্স নজর কেড়েছিল অস্ট্রেলিয়ান কিংবদন্তির। আগ্রাসী বোলিং আর উইকেট নেওয়ার সামর্থ্যের কারণেই রিশাদকে বেশি পছন্দ হোবার্ট হ্যারিকেন্সের।
রিশাদ হোসেনের সাম্প্রতিক পারফরম্যান্স ইমপ্রেসিভ নয়। পাকিস্তানের বিপক্ষে 3 ম্যাচের টি-20 সিরিজে শিকার মাত্র 2 উইকেট, এর মধ্যে 2 ম্যাচে 50-এর ওপরে রান দিয়েছেন। পিএসএল এ চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সের জার্সিতে 7 ম্যাচে 13 উইকেট নিলেও শেষ দিকে বেশ খরুচে ছিলেন। ইকোনমি ছিল প্রায় 9.5। তারপরও অবশ্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় চাহিদা কমেনি। 2024 সালে প্রথমবার রিশাদকে দলে ভিড়িয়েছিল হোবার্ট হারিকেন্স। বিপিএল এর সঙ্গে সূচি সাংঘর্ষিক হওয়ায় সেবার খেলা হয়নি তার। এবার টানা দ্বিতীয় মৌসুমে টাইগার লেগ স্পিনারকে নিয়েছে বিগ ব্যাশের দলটি। রিশাদ হোসেনকে আমরা গত বছরও নিয়েছিলাম। রিকি পন্টিং আমাদের কনসালটেন্ট, তিনি রিশাদকে চেনেন, সে ভালো করছে, বিশ্বকাপে খেলেছে, অনেক উইকেট নিয়েছে। আমেরিকান সয়েলে অনুষ্ঠিত সবশেষ টি-20 বিশ্বকাপে রিশাদের পারফরম্যান্স ছিল নজর কাড়া। 7.76 ইকোনমিতে 7 ম্যাচে 14 উইকেট নিয়ে আসরের ষষ্ঠ সর্বোচ্চ উইকেট শিকারী ছিলেন। গতি বৈচিত্র্য, বাউন্স আছে, লেগ স্পিনের পাশাপাশি করতে পারেন গুগলিও, রয়েছে উইকেট টেকিং অ্যাবিলিটি, লোয়ার অর্ডারে ব্যাটিংয়ে কন্ট্রিবিউট করতে পারেন। সবকিছু মিলিয়ে রিশাদ কমপ্লিট প্যাকেজ। একাধিক দলের তাকে নিয়ে আগ্রহ ছিল। সে অ্যাটাকিং লেগ স্পিনার, আমরা ডিফেন্সিভ কাউকে চাচ্ছিলাম না। সে ব্যাটিংটাও ভালো করে। রিশাদকে 8 নম্বরে খেলালে আমাদের ব্যাটিং লাইন আপও বেশ লম্বা হবে। গত বছর বিগ ব্যাশে শুধু নয়, গ্লোবাল টি-20 কানাডা থেকে ডাক পেয়েও এনওসি জটিলতায় অংশ নিতে পারেননি রিশাদ। তবে এবছর পিএসএল দিয়ে বিদেশি ফ্র্যাঞ্চাইজি লিগে অভিষেক হয়েছে টাইগার লেগির। বিবিএল আরও বড় মঞ্চ। শেষ পর্যন্ত অস্ট্রেলিয়ার এই ফ্র্যাঞ্চাইজি ইভেন্টে খেলা হলে ভালো কিছু করে দেখাতে চাইবেন রিশাদ। তার ওপর হোবার্ট হারিকেন্সের আস্থার প্রতিদান দিতে চাইবেন। মাকসুম আলম খান, সময় সংবাদ। এদিকে গ্লোবাল সুপার লিগের জন্য শক্তিশালী দল ঘোষণা করেছে রংপুর রাইডার্স। 10 জুলাই থেকে গায়ানা ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হতে যাওয়া আসরে শিরোপা ধরে রাখতে চায় নুরুল হাসান সোহানের দল। বাংলাদেশের শ্রীলঙ্কা সিরিজ থাকায় শেখ মেহেদী ও রিশাদ হোসেনকে পাবে না তারা। সে শূন্যতা পূরণে তাবরিজ শামসী, কাইল মেয়ার্স, ইব্রাহিম জাদরানদের মতো হাই প্রোফাইল বিদেশি ক্রিকেটার দলে ভিড়িয়েছে রংপুর। ভারসাম্যপূর্ণ দল হওয়ায় সন্তুষ্ট বর্তমান চ্যাম্পিয়নরা। বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সিরিজ থাকায় প্রথম আসরে খেলা রিশাদ ও শেখ মেহেদীকে পাচ্ছে না রংপুর। তবে টি-20 দলের ভাবনায় না থাকা সৌম্য সরকার যাচ্ছেন দলের সঙ্গে। গত আসরে ব্যাট হাতে সর্বোচ্চ রান করেছিলেন এই ওপেনার। গতবারের দল থেকে এবার নেই আফিফ হোসেন, মোহাম্মদ সাইফুদ্দিন ও আরাফাত সানি। দেশের ক্রিকেটারদের মধ্যে আসরে রংপুরের সঙ্গী হচ্ছেন মোহাম্মদ নাইম শেখ, মাহিদুল ইসলাম অঙ্কন, আবু হায়দার রনি ও ইয়াসির আলী চৌধুরী। রংপুরের স্কোয়াডে বিদেশি কোটায় এসেছেন বেশ কিছু হাই প্রোফাইল তারকা ক্রিকেটার। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার কাইল মেয়ার্স, দক্ষিণ আফ্রিকার তারকা স্পিনার তাবরিজ শামসী, এছাড়াও আছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। বিপিএল এ দুর্দান্ত পারফর্ম করা পাকিস্তানের 3 ক্রিকেটার আছেন রংপুরে। এর মধ্যে রংপুরের হয়ে খেলেছিলেন ইফতিখার আহমেদ ও আকিফ জাভেদ। এছাড়াও আছেন চট্টগ্রামের হয়ে খেলা খাজা নাফে। 5 ম্যাচে 350-তে 201 রান করেছিলেন তিনি। বল হাতে আসরে ছড়ি ঘুরিয়েছেন আকিফ। 20 উইকেট নিয়ে হয়েছিলেন তৃতীয় সর্বোচ্চ উইকেট সংগ্রাহক। এছাড়াও আলো ছড়াতে প্রস্তুত যুক্তরাষ্ট্রের স্পিনার হারমিত সিং। বাহাতি স্পিনার হারমিত গত জিএসএলেও খেলেছেন রংপুরের হয়ে। রংপুর রাইডার্স 13 জুলাই প্রথম ম্যাচ খেলবে গায়ানা অ্যামাজন ওয়ারিয়ার্সের বিপক্ষে। এরপর 14 জুলাই তাদের প্রতিপক্ষ হোবার্ট হারিকেন্স। 16 জুলাই রংপুরের চ্যালেঞ্জ নেবে ইন্টারন্যাশনাল টি-20 লিগের চ্যাম্পিয়ন দুবাই ক্যাপিটালস। গ্রুপের শেষ ম্যাচে 17 জুলাই তাদের প্রতিপক্ষ নিউজিল্যান্ডের সুপার স্ম্যাশের চ্যাম্পিয়ন সেন্ট্রাল স্টার্কস। পারভিন আক্তার, সময় সংবাদ। এশিয়ান কাপ আর্চারিতে স্বর্ণ পদক জিতলেন আব্দুর রহমান আলিফ। জাপানের মিয়াতা গাকুতোকে 6-4 পয়েন্টে হারিয়ে রিকার্ভ মেন ইভেন্টে এশিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট পরেছেন তিনি। স্বর্ণ জয় করা আলিফের লক্ষ্য 2028 অলিম্পিকের জন্য কোয়ালিফাই করা। এজন্য র্যাঙ্কিং বাড়াতে বেশি ম্যাচ খেলার সুযোগ চেয়েছেন বিকেএসপির এই আর্চার। এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের ভালো খেলার ধারাবাহিকতা গেল বছর ধরেই, যার ব্যতিক্রম হলো না এবারও। শুধু বদলে গেছে কুশীলব। তীর ধনুকের খেলায় বেশ কিছুদিন ধরেই শোনা যাচ্ছিল আব্দুর রহমান আলিফের প্রতিভার কথা। এবার এই আর্চার নিজেকে মেলে ধরলেন সিঙ্গাপুরে এশিয়ান আর্চারির মঞ্চে। রিকার্ভ পেনে জাপানের মিয়াতা গাকুতোর বিপক্ষে মাঠে নামার আগে মেডেল নিশ্চিত হয়েছিল আলিফের। তবে তিনি পণ করেছিলেন স্বর্ণ জয়ের, আর তাই তার নিশানাবাজির শুরুটাও হয়েছিল দুর্দান্ত। প্রথম সেটেই লিড পান তিনি। মিয়াতার বিপক্ষে গেম জিতে নেন 28-27 পয়েন্টে।
2-0 ব্যবধানে সেট পয়েন্টে এগিয়ে থাকা লাল সবুজ আর্চার দ্বিতীয় সেটেও দুর্দান্ত, তবে তাকে ছেড়ে কথা বলেননি মিয়াতা। একেবারে ছায়ার মতো অনুসরণ করে গেলেও শেষ পর্যন্ত আর পেরে ওঠেননি। 29-28 পয়েন্টে এই সেট জিতে স্বর্ণজয়ের দ্বার প্রান্তে চলে আসেন তিনি। পরের সেট জিতে গেলেই বাজিমাত, তবে এখানেই শুরু হয় নাটকীয়তা। দেয়ালে পিঠ থেকে যাওয়া মিয়াতা দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ান তৃতীয় আর চতুর্থ সেটে। অবশ্য আলিফও ব্যর্থ হন তার ম্যাচ সেরা স্কোর করতে। তৃতীয় সেট তিনি হেরে যান 27-28 ব্যবধানে। চতুর্থ সেটে আরও পড়ে যায় আলিফের পারফরম্যান্স। জাপানি তারকা 27-26 ব্যবধানে সেট জিতে পয়েন্ট করে ফেলেন 4-4। পঞ্চম সেট হয়ে ওঠে স্বর্ণপদক নির্ধারণী, যেখানে খোলস ছেড়ে বেরিয়ে আসেন আব্দুর রহমান আলিফ। সিঙ্গাপুর দেখে তার চমৎকার নিশানাবাজি। আগের সেটগুলোতে ছায়ার মতো অনুসরণ করা মিয়াতা এবার আর পেরে ওঠেননি। ফাইনাল সেট 29-26 পয়েন্টে জিতে নিয়ে এশিয়ান কাপ আর্চারির রিকার্ভ ইভেন্টের স্বর্ণপদক জয় করেন লাল সবুজ আর্চার। অনেক ভালো লাগতেছে, কারণ এই ফার্স্ট টাইম আমি আমার জাতীয় সঙ্গীত বাজাইতে পারছি বাইরের দেশে এসে ইন্টারন্যাশনাল কম্পিটিশনে। আর এটা আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল গোল্ড মেডেল। আমার লক্ষ্য আর কি 28 অলিম্পিকে মেডেল নিয়ে আসা, ভালো রেজাল্ট করো এখানে। এর ইয়াতে আর কি আমরা প্র্যাকটিস করতেছি, ওই ধারাবাহিকতায় আমাদের কোচরা, আমাদের যে স্যাররা, আমাদের যে ইয়ার আছে সবাই আমাদের ওইভাবে সহযোগিতা করতেছে। আর আমরা ওইভাবে প্র্যাকটিস করে যাচ্ছি 28 অলিম্পিক নিয়ে। ফেডারেশন বা ইয়ার কাছে আমার এটাই চাওয়া যে আমরা যেন সবগুলো গেমে পার্টিসিপেট করতে পারি, তাহলে আমাদের ওয়ার্ল্ড র্যাঙ্কিং এগোবে আর আমরা অলিম্পিক কোয়ালিফাই করতে পারবো। এশিয়ান কাপ আর্চারির স্বর্ণ জয় আলিফের ক্যারিয়ারের সেরা অর্জন। এর আগে এই প্ল্যাটফর্মে সোনা জিতেছিলেন রোমান সানা। আলিফকে ঘিরে স্বপ্ন দেখছে বাংলাদেশ। 2028 অলিম্পিক্স সামনে রেখে তাকে লম্বা সময়ের পরিকল্পনায় রাখতে চায় বিকেএসপি। এজন্য সরকারের কাছে বরাদ্দও চেয়েছে ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান। এসএম ইকবাল, সময় সংবাদ। বাংলাদেশের এএফসি এশিয়ান কাপ খেলার স্বপ্নে এখনই হাল ছাড়তে চান না জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও বাছাই পর্বের বাকি 4 ম্যাচে জয় তুলে নিতে চান এই ফুটবলার, যার জন্য সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী দলের সঙ্গে খেলতে চান প্রস্তুতি ম্যাচ। এদিকে জাতীয় দলে আরও প্রবাসী ফুটবলার যুক্ত হওয়াকে ইতিবাচক হিসেবে দেখছেন তপু। উপভোগ করছেন ফুটবল ঘিরে সমর্থকদের উন্মাদনাও। জাতীয় দল ও ক্লাব ব্যস্ততা শেষে লম্বা ছুটিতে ফুটবলাররা অফ সিজনে এই সময়টা পরিবারের সঙ্গে কাটাচ্ছেন জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। তবে ছুটিতে থাকলেও তার ধ্যান ফুটবলকে ঘিরেই। উপভোগ করছেন দেশের ফুটবলের আমূল পরিবর্তনকে। বাংলাদেশ জাতীয় দলের রক্ষণ ভাগের অবিচ্ছেদ্য অংশ তপু বর্মন। লাল সবুজদের অধিনায়ক জামাল ভুঁইয়া নিয়মিত না হওয়ায় দায়িত্ব বেড়েছে এই ডিফেন্ডারের। বিগ ম্যাচগুলোতে অধিনায়কের আর্মব্যান্ড হাতে দেখা যায় তাকে। দায়িত্বের সঙ্গে বেড়েছে সমর্থকদের প্রত্যাশাও, যা চাপ হিসেবে না নিয়ে উপভোগ করছেন এই ডিফেন্ডার। সবাই এখন ফুটবলকে দেখতে চায় এবং ফুটবল নিয়ে কথা বলে, চায়ের দোকানে বলেন, টিভির দোকানে বলেন, সব জায়গায়। তো এইগুলি ব্যাপার আমাদের প্লেয়ারদের জন্য খুবই মোটিভেটেড এবং আমার কাছে মনে হয় যে নেক্সট যে ম্যাচগুলো আছে সেখানে পারফর্ম করতে যদি আমরা ভালো চাই, এই জায়গা থেকে আমাদের মোটিভেশন নিতে হবে। ঘরের মাটিতে সিঙ্গাপুরের বিপক্ষে হারলেও এখনও টিকে আছে বাংলাদেশের এশিয়ান কাপ খেলার স্বপ্ন। তাই এখনই হাল ছাড়তে চান না তপু বর্মন। এশিয়ান কাপ বাছাইয়ে আসন্ন ম্যাচগুলোতে ভালো করতে সেপ্টেম্বর উইন্ডোতে শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে খেলে সেরে নিতে চান প্রস্তুতি। চিন্তাটা এখন শুধুই এশিয়া কাপের মানে নেক্সট লেভেলে যাওয়ার এবং ফাইনাল স্টেজে আমাদের খেলা সৌদি আরবে। তো দেখেন, এখন যদি আমি ক্যালকুলেশন করি আমাদের হাতে কিন্তু ভালো সুযোগ আছে। 4টি ম্যাচ আছে, এর মধ্যে 2টা হোম ম্যাচ খেলবো, 2টা অ্যাওয়ে খেলবো। সেপ্টেম্বর উইন্ডোটা আমাদের ভালোভাবে কাজে লাগানো, ইউটিলাইজ করা উচিত। কারণ দেখেন, অক্টোবরে আমাদের 2টা খেলা, 9 এবং 14 তারিখ হংকংয়ের সাথে, হোম অ্যান্ড অ্যাওয়ে। তো আশা করি যে সেপ্টেম্বরের উইন্ডোটা আমরা খুব ভালোভাবে পজিটিভ ওয়েতে কাজে লাগাবো, কারণ প্রিপারেশন হিসেবে। তো আমার কাছে মনে হয় যে একটা স্ট্রং প্রতিপক্ষের সাথে যদি আমরা খেলি তাহলে আমাদের জন্য আরো ভালো হবে। হামজা সমিত, ফাহমেদুলদের কারণে বদলে গেছে জাতীয় ফুটবল দল। লাল সবুজ দলে আরো বেশ কজন প্রবাসী ফুটবলার যুক্ত হওয়ার অপেক্ষায়। বিষয়টাকে ইতিবাচকই বলছেন তপু। আসলে এটা খুবই ভালো ব্যাপার এবং দেশের জন্য এগুলো আমার কাছে মনে হয় যে ইন ফিউচারে আরও বেশি পজিটিভ এবং আরও বেশি রেজাল্ট আসবে। তো আশা করি যে আমরা যারা আছি সবসময় আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করি এবং পজিটিভ ওয়েতে সবসময় থাকি। আপাতত ফুটবলের কোনো ব্যস্ততা না থাকলেও নিজের ফিটনেস নিয়ে সতর্ক তপু বর্মন। নিজ ক্লাব বসুন্ধরা কিংসের হয়ে এএফসি টুর্নামেন্ট খেলতে নিজেকে প্রস্তুত রাখছেন এই ডিফেন্ডার। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। সবাই মিলে দেশকে গড়ে তুলতে যেভাবে শপথ নিয়েছি সেভাবে
ক্রিকেটও নতুন করে গড়ে তুলতে শপথ নিতে হবে, এমন মন্তব্য করেছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার বিকেলে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি টি-20 ক্রিকেট টুর্নামেন্ট 2025-এর ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। এ সময় বিএনপি মহাসচিব জানান, গত 17 বছরে ক্রীড়াঙ্গন সহ দেশের প্রতিটি সেক্টরকে ধ্বংস করা হয়েছে। আমাদের সকলের উচিত ঐক্যবদ্ধ হয়ে সবকিছু নতুন করে গঠনে এক হয়ে কাজ করা। ছাত্র জনতার প্রাণের বিনিময়ে যে নতুন সুযোগ সৃষ্টি হয়েছে তা রক্ষায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। আমি খেলার মধ্যে রাজনীতি আনার পক্ষে কোনো নই। আমি সবসময় মনে করেছি যে আপনার খেলাধুলা ক্রীড়াঙ্গন এটা রাজনীতি মুক্ত হওয়া উচিত। যারা যোগ্য তারা খেলবেন। আমাদের একটা নতুন করে একটা সুযোগ সৃষ্টি হয়েছে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে। অনেক প্রাণ গেছে, অনেকে আমাদের ছাত্ররা তারা জীবন দিয়েছে, তাদের আত্মার প্রতি আমি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। সবাই ঐক্যবদ্ধভাবে বাংলাদেশকে নতুন করে গড়ে তুলবার জন্য যে পরিবেশটি নতুন করে সৃষ্টি করা হয়েছে সেজন্য নিশ্চয়ই নিঃসন্দেহে আমরা তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো। আবারও স্বাগত খেলার সময়। ক্লাব বিশ্বকাপে সকালে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। জার্মান জায়ান্টদের প্রতিপক্ষ বোকা জুনিয়র্স। ম্যাচ শুরু সকাল 7টায়। যুক্তরাষ্ট্রের মেগা ইভেন্টে উড়ন্ত সূচনা পেয়েছে বায়ার্ন। অকল্যান্ড সিটিকে 10-0 গোলে বিধ্বস্ত করে ক্লাব বিশ্বকাপ ইতিহাসেরই সবচেয়ে বড় জয়ের রেকর্ড করেছে জার্মান চ্যাম্পিয়নরা। এবার বোকা জুনিয়র্সের বিপক্ষে সেই ধারা অব্যাহত রাখতে চায় ভিনসেন্ট কম্পানির দল। বেনফিকার সঙ্গে ড্র করে চমক দিয়েছে আর্জেন্টাইন ক্লাবটি, তাই বেশ সাবধানী বাভারিয়ান। এর আগে মুখোমুখি দেখায় বোকা জুনিয়র্সের বিপক্ষে জয় পেয়েছিল বায়ার্ন। এই ম্যাচ জিতলে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে রাউন্ড অফ 16 নিশ্চিত করবে মিউনিখ জায়ান্টরা। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আমার কোনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নেই। আমরা শুধুই মাঠের প্রতিদ্বন্দ্বী ছিলাম, মাঠের বাইরে আমাদের ভিন্ন কোনো সম্পর্ক নেই। পর্তুগিজ সুপারস্টার রনের সম্পর্কে মন্তব্য করেছেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। CR7 প্রতিদ্বন্দ্বী হলেও তার প্রশংসা করতে পিছপা হননি LM10। 40 বছর বয়সেও মাঠের পারফরমেন্সে ক্রিস্টিয়ানোর প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেন লিও মেসি। দেড় যুগেরও বেশি সময় ধরে ইউরোপিয়ান ফুটবল দেখেছে ম্যাজিক্যাল শো, আর সেই শো এর হিরো দুজন, আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি আর পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। ইউরোপে থাকাকালীন যে দ্বৈরথ বাড়িয়েছে রোমাঞ্চ, তুমুল প্রতিদ্বন্দ্বিতায় মাঠের ফুটবলে ভক্তদের করেছেন মন্ত্রমুগ্ধ। রিয়াল বার্সার রোমাঞ্চকর এল ক্লাসিকো যে দ্বৈরথের কারণে পেয়েছে ভিন্ন মাত্রা। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, ইউরোপের মেজর সব ট্রফি সহ রেকর্ড 8টি ব্যালন ডিওরে সাফল্যের স্বর্ণ শিখরে পৌঁছেছেন লিওনেল মেসি। অন্যদিকে বিশ্বকাপ জিততে না পারলেও ইউরো, চ্যাম্পিয়ন্স লিগ সহ মেজর সব ট্রফি জিতে এখন 1000 গোলের মাইল ফলক স্পর্শ করতে ছুটে চলেছেন ক্রিস্টিয়ানো। নিজ নিজ জায়গা থেকে স্বমহিমায় উজ্জ্বল CR7 আর LM10। কিন্তু এত সব কিছুর পরও বিতর্কের অবসান হয়নি আজও। কে বিশ্বসেরা কিংবা মাঠের ফুটবলে দুজনের তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও এই দুই মহাতারকার ব্যক্তিগত সম্পর্ক বা কেমন? ভক্তদের সেই কৌতূহল দূর করতে মুখ খুললেন লিওনেল মেসি। রোনালদোর সঙ্গে কেমন সম্পর্ক LM10-এর তা নিয়েও খোলাসা করেছেন আর্জেন্টাইন সুপারস্টার। রনের সঙ্গে কোনো বন্ধুত্ব নেই মেসির। মাঠে তুমুল প্রতিদ্বন্দ্বিতা থাকলেও মাঠের বাইরে তাদের কোনো সম্পর্ক নেই বলেই মন্তব্য করেন লিও। সম্প্রতি ফিফা ওয়ার্ল্ড কাপে পোর্তোর বিপক্ষে দুর্দান্ত ফ্রি কিকে দলকে জেতানোর পর এমন মন্তব্য করেন LM10। ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে আমার প্রতিদ্বন্দ্বিতা ছিল মাঠে। আমরা দুজনই দলের জন্য সর্বোচ্চটা দিয়েছি সব সময়। আমাদের সবকিছু মাঠেই সীমাবদ্ধ। মাঠের বাইরে আমরা দুজন সাধারণ মানুষ। আমরা বন্ধু নই, কারণ আমরা কখনো একসঙ্গে খেলিনি। একে অপরের প্রতিদ্বন্দ্বী ছিলাম এবং দুজনের প্রতি শ্রদ্ধাশীল আচরণ করেছি। মাঠে রোনালদোকে প্রতিদ্বন্দ্বী মানলেও রনের প্রশংসা করতে কখনোই কার্পণ্য করেন না লিও। এবারও হলো তাই। 40 বছর বয়সেও রোনালদোর পারফরমেন্সের ভূয়সী প্রশংসা করেন LM10। রোনালদো ও তার ক্যারিয়ারের প্রতি আমার পূর্ণ শ্রদ্ধা রয়েছে। তিনি নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। তিনি এখনও সর্বোচ্চ স্তরে প্রতিদ্বন্দ্বিতা করছেন, এটা খুবই ভালো বিষয়। ইউরোপে থাকাকালীন মেসি রোনালদোর দ্বৈরথ দেখা গেলেও ঠিকানা বদলের পর আর মাঠে তাদের প্রতিদ্বন্দ্বিতা দেখা যায় না, যাতে রং হারিয়েছে এই দ্বৈরথ।
তাজিন খন্দকার, সময় সংবাদ। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সামনে রেখে চট্টগ্রামের সাদা বলে ক্রিকেটাররা পারফর্ম করে ১৩ মাস পর জাতীয় দলে ফিরতে মরিয়া সাইফুদ্দিন। আব্দুর রহমান আলিফ। এশিয়ান কাপ আর্চারিতে বাংলাদেশের বাজিমাত, জাপানের মিয়াতা গাকুতোকে হারিয়ে স্বর্ণ জয় আলিফের, অলিম্পিকে খেলার প্রত্যাশা। এই ছিল খেলার সময়ের এখনকার আয়োজন, সঙ্গে থাকুন সময়ের।